আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ। নমস্কার প্রিয় দর্শক, ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস বলছি। আজকে একটা খুব রোম্যান্টিক গল্প বলবো। গল্পটা প্রেম, বিচ্ছেদ, তৃতীয় পক্ষ এবং একটু তালাকের ভয়। এটা গল্প কিন্তু কোনো ব্যক্তির জীবনের নয়, কোনো ব্যক্তিকে নিয়ে নয়। বাংলাদেশ ভারত সম্পর্ক এবং বাংলাদেশের সংসদে বিএনপি সাংসদ জিএম সিরাজ সাহেব যে কথাটা বলেছেন, তিনি কি বলেছেন? বলেছেন, স্যার আপনি একটু শুভেন্দু অধিকারীকে থামান। এবং তিনি এই কথাটা বলতে গিয়ে আরও বলেছেন, ভারত আর বাংলাদেশের সম্পর্ক স্বামী স্ত্রীর মতো, ছোটোখাটো ঝগড়াঝাটি হয়, কিন্তু এখানে ডিভোর্স দেওয়াটা হওয়াটা ঠিক নয়। কারণ স্বামী স্ত্রীতে ডিভোর্স হতে পারে, কিন্তু প্রতিবেশীতে ডিভোর্স হয় না। সুন্দর উপমানা, খুবই সুন্দর। কিন্তু সিরাজ সাহেব, আপনি একটু বলুন তো, এই সম্পর্কে, স্বামী স্ত্রীর সম্পর্কে, এই দাম্পত্যে স্বামীকে আর স্ত্রীকে, এবং আরো বড় প্রশ্ন, এই সংসারে কি শুধু এই দুজনই আছেন, নাকি কোনো তৃতীয় বা চতুর্থ পক্ষও আছেন, আরো কেউ আসছেন? সেই গল্পটা আসুন আজকে সেই গল্পটাই আমরা শেষ করি। সিরাজ সাহেবের দাম্পত্য তত্ত্ব বাংলাদেশের সংসদে, ভারতের সংসদে নয়, শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তো জিএম সিরাজ বাংলাদেশের জাতীয় সংসদে দাঁড়িয়ে বললেন, শুভেন্দু বাবুকে থামান, পুশিন বন্ধ করুন। ভারত বাংলাদেশের সম্পর্ক স্বামী স্ত্রীর মতো, এতে ডিভোর্স হয় না। চমৎকার বক্তব্য, আমি সত্যিই মুগ্ধ। কিন্তু বন্ধুরা, উপমাটা একটু ভালো করে বিচার করে দেখুন তো। স্বামী স্ত্রীর সম্পর্কে যখন তৃতীয় ব্যক্তি আসে, তখন কি হয়? কি হয় তখন? সংসার ভাঙে, তালাক হয়। এখন প্রশ্ন হলো, ভারত বাংলাদেশের এই সংসারে তৃতীয় পক্ষ কি কেউ নেই? আছে। এবং সেই তৃতীয় পক্ষের নাম সিরাজ সাহেবও জানেন, কারণ বাংলাদেশে চলছে তার দলেরই সরকার। সেই যে তৃতীয় পক্ষ, তার নামকে, দাম্পত্য জীবনের তৃতীয় ব্যক্তি, তার নাম হচ্ছে চীন। এবং আরও একটু দূরে দাঁড়িয়ে আছে আরও এক প্রণয়ী, তার নাম পাকিস্তান। এই স্বামীকে, এই সম্পর্কে স্বামীকে আর স্ত্রীকে, এই সম্পর্কটা ভেবে নিয়ে একটু আলোচনাটা আর একটু বাড়িয়ে নিই। আসল প্রশ্নটা এই প্রশ্নে, এই দাম্পত্যের স্বামীকে। দেখুন, যে দেশ 1971 সালে অন্য দেশটিকে জন্ম দিয়েছে, 3.5 কোটি টাকার অস্ত্র দিয়েছে, সেই সময়ের 3.5 কোটি, 1971-এ 16,000 সৈন্যের রক্ত দিয়েছে, সে কি স্বামী না স্ত্রী? আমি রাজনৈতিকভাবে বলছি না, উপমার ভাষায় বলছি। বাপের বাড়ি থেকে মেয়েকে বের করে আনার খরচটা কে দিয়েছিল? ভারত। তাহলে কি ভারত স্বামী? ঠিক আছে, ধরে নিলাম, আপাতত আলোচনার জন্যে ভারতকে স্বামী ধরে নিলাম। এখন সিরাজ সাহেব বলছেন তালাক দিও না। আমি বলছি, সিরাজ সাহেব নিশ্চিন্ত থাকুন, ভারত তালাক দেয় না। হিন্দু ভারত তরকারিতে নুন কম হয়েছে বলে স্বামীকে তালাক দেয় না, কিংবা মাঠ থেকে ফেরার সাথে সাথেই ভাত দেয়নি বলে, ভাত তখনও রান্না হয়নি বলে বিবিকে তালাক দেয় না। আর 3 বার তালাক তালাক বলে সংসার ভাঙার নিয়ম, এটা ভারতের ধর্ম নয়। এই ঐতিহ্য এবং অভ্যাস অন্য কারো। আমি ধর্ম নিয়ে কথা বলছি না। এবার একটু অন্য দিক থেকে ভাবুন তো, কি হবে যদি সিরাজ সাহেব বলেন, না না, বাংলাদেশি স্বামী, ভারত হলো বিবি, আমরা স্বামীর ভূমিকায় থাকব। তাহলে কিন্তু গল্পটা আরো মজাদার হয়ে যায়। আরো গল্পটা
এখানে তাহলে চলে আসবে, বাংলাদেশ যদি স্বামী হয় তাহলে আবার চলে আসতেই পারে 4 বিবির সংসার। কারণ ইসলামী বিধান অনুযায়ী স্বামীর 4টি পর্যন্ত বিবি রাখা সম্পূর্ণ ধর্মসম্মত। তাহলে কি সিরাজ সাহেব ভাবছেন বাংলাদেশ হবে স্বামী, ভারত হবে প্রথম বিবি, চীন হবে দ্বিতীয় বিবি, পাকিস্তান হবে তৃতীয় বিবি, এবং চতুর্থ বিবির জায়গাটা হয়তো এখনো সেভাবে আসেনি, তবে এখানে উঁকি মারছে আবার তুরস্ক, তাই না? তা দেখা যাক কে আসে। কিন্তু সিরাজ সাহেব, এখানে একটু সমস্যা আছে। ইসলামী বিধানে 4 বিবি রাখা যায় ঠিকই, কিন্তু ভারত ওই প্রথম বিবি বা চতুর্থ বিবি হয়ে থাকতে রাজি হবে না। ভারত সেই ধরনের সংসারে বিশ্বাস করে না যেখানে একই ঘরে বিবি নম্বর 1, বিবি নম্বর 2, বিবি নম্বর 3, 4 এরকম থেকে যায়। চীনকে পাশে রেখে, পাকিস্তানকে কোলে নিয়ে ভারতের কাছে আমাদের সম্পর্ক অটুট, স্বামী স্ত্রীর মতো বলা, জিএম সিরাজ সাহেব, এটা বলা যায় কিনা একটু ভেবে দেখবেন তো। এটা ঠিক যেন সেইভাবে বলা, আমি তোমাকে ভালোবাসি ঠিকই, তবে ওদের দুজনকেও কম ভালোবাসি না, মানে চীন আর পাকিস্তানকে। এই কথা শুনলে যে কোনো স্বাভিমানী বিবি পাল্টা বলবেন, আমাকে একলা রাখতে পারবে নাকি অন্যের ঘর করবে, একটা বেছে নাও। ভারতও সেটাই বলছে, শুভেন্দু অধিকারীর নীতিতেও সেই বার্তাই আছে। এবার আসি আর এক প্রশ্নে, যে তৃতীয় পক্ষের প্রবেশ, এই তৃতীয় পক্ষের প্রবেশের প্রসঙ্গে এবার একটু তথ্যে আসি। বাংলাদেশ এখন চীনের সঙ্গে গভীর বন্ধুত্ব করছে। চট্টগ্রাম বন্দরে চীনের বিনিয়োগ, কর্ণফুলী টানেলে চীনের ছাপ, মোংলা বন্দর ভারতের হাত থেকে কেড়ে নিয়ে চীনকে দেয়া, সামরিক সহযোগিতায় চীনের আগ্রহ, এবং সবার অজানা নয় যে পাকিস্তানের সঙ্গেও নতুন করে সম্পর্ক তৈরি। সেই সম্পর্ক তৈরির চেষ্টা চলছে নয়, সেই সম্পর্ক অনেক দূর এগিয়ে গেছে। এখন বলুন তো সিরাজ সাহেব, যে স্বামী ঘরে তৃতীয় চতুর্থ বিবি এনে বসায়, সে যদি প্রথম বিবিকে বলে তুমি আমার সব, আমাকে ছেড়ো না, আমাদের ডিভোর্স হবে না, হওয়া উচিত না, তাহলে কি সেটা বিশ্বাসযোগ্য হয় সিরাজ সাহেব? নাকি সেটা একটু কূটনৈতিক সান্ত্বনা? ভেবে দেখুন, ভেবে দেখুন। এবার বলি, শুভেন্দুকে থামান, শুভেন্দু ফ্যাক্টরটা তাহলে কি? আসি সেই প্রসঙ্গে। পশ্চিমবঙ্গে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, অবৈধ অনুপ্রবেশকারী ধরলে তাদেরকে সরাসরি পুশব্যাক করে দেয়া হবে, জেল নয় সীমান্তে পাঠিয়ে দাও বিএসএফকে, বিএসএফ তাদের পাঠিয়ে দিক মানে কাঁটাতারের বেড়ার ওপারে। এটাতে বাংলাদেশের সংসদ উত্তাল কেন? আরে লোকগুলো তো ভারতের নয়, বাংলাদেশের লোক। বছরের পর বছর ধরে তারা ভারতে এসেছেন, এই লক্ষ লক্ষ মানুষ বাংলাদেশ থেকে কাজ করেছেন, থেকেছেন, এবং এখান থেকে যেতে চাইছেন না, কিংবা আবার অনেকে এখন যেতে চাইছেন। এখন যদি তাদের ভারত ফেরত পাঠায়, সেটা বাংলাদেশের জন্য চাপের। এটা অবশ্যই ঠিক, সংখ্যাটা তো আর 2-1 হাজার নয়, কয়েক লক্ষ কোটি ছাড়িয়ে যাবে। কিন্তু বন্ধুরা, একটু ভাবুন তো, কোনো দেশ কি অবৈধ অনুপ্রবেশকারী রাখতে বাধ্য? আমেরিকা রাখে না, ইউরোপ রাখে না, অস্ট্রেলিয়া রাখে না, তাহলে ভারত রাখবে কেন? শুভেন্দু অধিকারী কি কোনো বেআইনি কাজ করছেন? একদম নয়, আইনি কাজ করছেন, এবং সেই আইনি কাজকে থামাতে বলা হচ্ছে, কারণ প্রতিবেশী দেশের সংসদ থেকে বলা হচ্ছে আমাদের সম্পর্ক স্বামী স্ত্রীর মতো, এখানে তালাক হয় না, ডিভোর্স হয় না। এই তালাক ডিভোর্সের গল্পে মনে পড়ল নরেন্দ্রনাথ মিত্রের বিখ্যাত গল্প রস নামে একটি গল্পের কথা।
তাহলে একটু সাহিত্যের কথায় আসি, তাতে বিষয়টা আপনাদের ভালো লাগবে, একটু জমবে ভালো। বাংলা সাহিত্যের অন্যতম সেরা লেখক নরেন্দ্রনাথ মিত্রের একটি বিখ্যাত গল্প আছে রস। সেই গল্প অবলম্বনে তৈরি হয়েছিল একটি অসাধারণ হিন্দি ছবি, তার নাম ছিল সওদাগর, যেখানে স্বামীর ভূমিকায় একেবারে ফাটিয়ে অভিনয় করেছিলেন বিখ্যাত অমিতাভ বচ্চন। সেই গল্পে কি ছিল? এক মুসলমান স্বামী রাগের মাথায় তুচ্ছ কারণে তার বিবিকে তালাক দিয়ে দেন। নতুন বিবি আসে ঘরে, কিন্তু পুরনো বিবির মতো সে নয়। সে রাঁধতে পারে না সেভাবে, ঘর সামলাতে পারে না সেভাবে, তার সাজুগুজু করতে গিয়েই সময় চলে যায়। তার ভালোবাসায় সেই উষ্ণতা নেই, সেই মায়া নেই, মমতা নেই। নতুন বিবি আসার পর স্বামী বুঝতে পারেন তিনি কি হারিয়েছেন। তখন পুরনো বিবিকে ফিরে পাওয়ার এক তীব্র আকাঙ্ক্ষা জন্মায় তার মধ্যে, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। তালাক আগেই হয়ে গেছে, ফেরার পথ নেই। ফেরার আবার যে পথটা আছে, সে পথ ওই স্ত্রী আর একজনকে স্বামী করবে, তার সাথে শয্যা ভাগ করবে, তারপর সে তালাক দিলে তারপরে আবার এর সংসারে আসতে পারবে। এটা এই স্বামীও সহ্য করতে পারেনি। এবার এই গল্পটাকে ভারত বাংলাদেশের প্রেক্ষাপটে দেখুন। বাংলাদেশ যদি সত্যি স্বামী হয়, ভারত যদি সত্যি বিবি হয়, তাহলে বলতে হবে এই স্বামী রাগের মাথায় অনেক কিছু করে ফেলেছেন, অনেক অন্যায় করে ফেলছেন। হাসিনা সরকারের পতনের পর ভারত বাংলাদেশ সম্পর্ক যেভাবে ঠান্ডা হয়েছে, ভারতীয় পণ্য বয়কটের ডাক উঠেছে, ভারত বিরোধী ন্যারেটিভ বাংলাদেশকে দখল করে নিয়েছে, হিন্দু সংখ্যালঘুদের উপর যেভাবে আক্রমণ হয়েছে, সেটা কি সেই তুচ্ছ কারণে তালাকের মতো নয়? শেখ হাসিনার ওপর রাগ মেটাতে গিয়ে রাগ মেটানো হচ্ছে না বাকি ভারতের ওপরে? এবং এখন যখন চীন পাকিস্তানের নতুন বিবি বাংলাদেশের সংসারে এসে গেছে, তখন হঠাৎ মনে পড়ছে ভারত বিবিকে যেতে দিও না, যেতে নাহি দিব। সওদাগর সিনেমার সেই স্বামীর মতো এখন হয়তো বুঝছেন নতুন বিবিরা পুরনোর মতো নয়, এবং যখনই এটা মনে পড়ল তখনই বাংলাদেশ বুঝতে পারছে কাকে হারিয়েছে, কাকে আরো হারাতে চলেছে, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। তাহলে আসল বিষয়টা কি? এখন একটু গম্ভীরভাবে বলা যাক। জিএম সিরাজের উপমাটা মিষ্টি, দাম্পত্য জীবন, ডিভোর্স হয় না, ঝগড়াঝাটি হয়, ডিভোর্স হয় না, কিন্তু বাস্তবতাটা তেতো। ভারত বাংলাদেশের সম্পর্ক শুধু আবেগের নয়, স্বার্থেরও। বাংলাদেশ ভারত থেকে আমদানি করে চাল, ডাল, পেঁয়াজ, ওষুধ, কাপড়, হোয়াট নট, কি নয়, সব কিছু। বাংলাদেশের যে বিখ্যাত গার্মেন্ট শিল্প, সেই শিল্পের কাঁচামাল আসে ভারত থেকে। কলকাতার হাসপাতালে প্রতি বছর লক্ষাধিক বাংলাদেশি চিকিৎসা করাতে আসেন। এই সম্পর্কটা তালাক দেওয়ার মতো নয়, সত্যিই নয়, কিন্তু সম্পর্ক টেকাতে হলে উভয় পক্ষকে সৎ থাকতে হবে। চীন বলল বাংলাদেশে হাসপাতাল তৈরি করবে, ঢাকাতে আরো অন্যান্য জায়গায় একেবারে স্টেট অফ দ্য আর্ট হাসপাতাল হয়েছে তৈরি। সেই হাসপাতাল শুরু হয়েছে, সেই হাসপাতাল তৈরির কথা ব্যাপার শুধু হয়নি, কিচ্ছু হয়নি, হবেও না। শুধু ভারতকে থামতে বলে আর নিজেরা চীন পাকিস্তানের দিকে ঝুঁকে চলবেন, এই দুটো একসাথে হয় না, চলে না। তো বন্ধুরা, সিরাজ সাহেবকে আমার একটাই কথা শেষে, আপনি বলেছেন প্রতিবেশীতে তালাক হয় না, সঠিক কথা, কিন্তু এই সংসারে কটা বিবি রাখতে চাইছেন সেটা ঠিক করুন আগে। কারণ ভারত বিবি হয়ে চীন পাকিস্তানের সতীনের সংসারে থাকতে রাজি নয়। হিন্দু ভারত তালাক দেবে না, এটা সত্যি,
কিন্তু নরেন্দ্রনাথ মিত্রের গল্পের সেই স্বামীকেও মনে রাখুন, যিনি রাগের মাথায় তালাক দিয়েছিলেন, নতুন বিবি এনেছিলেন এবং তারপর বুঝেছিলেন পুরনো বিবির মতো আর কেউ হয় না। সেই প্রেম থাকে না, সম্পর্কের সেই উষ্ণতা থাকে না। সেই স্বামী তখন তার পুরনো বিবিকে ফিরে পেতে চেয়েছিলেন, সেটাও পাননি সেটা। বাংলাদেশকে সেই ভুল করতে দেবেন না সিরাজ সাহেব। এখন বাংলাদেশের সরকারে আপনার দল, চীন আপনার পেট ভরাবে না, পাকিস্তান আপনার পাশে দাঁড়াবে না। 1971 সালে ভারত যা করেছিল সেটা কি ভুলে গেছেন? ভারত কিন্তু তার জন্যে কোনো দাবি আপনার কাছে রাখেনি, আপনার জমির 1 ইঞ্চি জমি নেয়নি। এমনকি ছিটমহল বিনিময়ে 2015 সালে ভারত আপনাদেরকে 10,000 একরের বেশি জমি দিয়েছে। ভারত কখনো পরের জমি, পরের ভূমিতে কখনো কোনো দিন লোভ করেনি। ভারত সেই বিবি যার হাতের রান্না খেয়ে, যার হাসপাতালে চিকিৎসা করে, যার বন্দর ব্যবহার করে বাংলাদেশ বেঁচে আছে। তাই শেষ কথা একটাই, এই সংসার টেকাতে চাইলে ওই সতীনের সংসার বন্ধ করুন। ভারত তালাক দেবে না, কিন্তু উপেক্ষা করতে শিখতে পারে, এবং উপেক্ষিত ভারত সেটা বাংলাদেশের জন্য কতটা কষ্টের হবে সেটা একবার ভাবুন। সিরাজ সাহেব, আপনি ভাবুন, আপনার সরকারকে বলুন ভাবতে। তালাক হয়ে গেলে তখন কিন্তু ফেরার পথ থাকবে না। বন্ধুরা, এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং আপনারা কি ভাবছেন তার মতামত দিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কমেন্টে অবশ্যই বলবেন সওদাগর সিনেমার সেই স্বামীর মতো কি বাংলাদেশ একদিন অনুতাপ করবে, এটাও বলবেন। দেখা হবে পরের ভিডিওতে।